আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সিবিটিএস প্রেজেন্ট ক্যারিয়ার পাথ উইথ শাফায়াত সাহেবের দ্বিতীয় পর্বে। আমার সাথে উপস্থিত আছেন জনাব মাহমুদুর রহমান খান, বিএসএম গ্রুপের এইচআর অ্যান্ড অ্যাডমিন ম্যানেজার। আজকের পর্বে আমরা জানব ইন্টারভিউ বোর্ডে সব ক্যান্ডিডেটকেই কিছু কমন প্রশ্নের সম্মুখীন হতে হয়। সেই কমন প্রশ্নগুলোর মধ্যে একেবারেই যেগুলো বেশি কমন পড়ে তার মধ্য থেকে 10টা কমন প্রশ্ন নিয়ে আজকে আমরা কথা বলবো। এই 10টা প্রশ্নের উত্তর কি হতে পারে, কিভাবে দেওয়া উচিত, তা নিয়ে আজকে আমরা জানবো জনাব মাহমুদ সাহেবের কাছে। এদিকে আরেকটা কথা আমরা বলে রাখি, এই কমন প্রশ্নের উত্তর দিতে গিয়ে কিন্তু অনেক ক্যান্ডিডেট ভুল করে ফেলে। যথাযথ উত্তর না দেওয়ার কারণে ভাইবা বোর্ড থেকে কিন্তু তার চাকরি না পাওয়ার সম্ভাবনা কিন্তু বেড়ে যায়। তাহলে দেরি না করে চলুন আমরা আজকে চলে যাই মাহমুদুর রহমান সাহেবের কাছে এবং জেনে নেই সেই 10টা প্রশ্নের উত্তর কি হতে পারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন আছেন? বন্ধু আলহামদুলিল্লাহ। তো আজকে তো আমরা জানবো সেই 10টা কমন প্রশ্নের উত্তর নিয়ে আপনি আমাদের কাছে বলবেন, আমাদের অডিয়েন্সকে। এই ক্ষেত্রে কি আপনি কোনো ভূমিকা দিতে পারেন যে এই মানে জাস্ট আমরা এটা জানতে চাচ্ছি এই 10টা প্রশ্নের উত্তরটা কীরকম হওয়া উচিত বা এই প্রশ্নগুলোই বা কীরকম হয়? আচ্ছা, তার সম্পর্কে একটু ছোট্ট ধারণা যদি আমাদেরকে দিতেন। ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। আসলে ইন্টারভিউ বোর্ডে এক এক জায়গায় এক এক ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয় ফ্রেশারদের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে অনেক ধরনের প্রশ্ন আসতে পারে, প্রশ্ন সম্মুখীন হতে পারে তারা। আচ্ছা, তো কমন যে প্রশ্নগুলা সচরাচর ইন্টারভিউ বোর্ডে ভাইবা বোর্ডে হয়ে থাকে সেগুলাই নিয়েই আসলে আমি মূলত বলবো। এখান থেকে যদি আমি চিন্তা করি, অনেক ইন্টারভিউ বোর্ডে 5টা, অনেকটি কাউকে 3টা, কাউকে 8টা, কাউকে 10টা, আচ্ছা। এমনকি ওর ওই প্রশ্নের অ্যান্সারের উপর বেস করেই কিন্তু ওকে প্রশ্নের সম্মুখীন হতে হয় অনেকগুলা। ইন্টারভিউ বোর্ডে কমন যে 10টা প্রশ্ন সচরাচর হয়ে থাকে, আচ্ছা, সেই প্রশ্নগুলো নিয়েই আজকে আমরা আলোচনা করব। রাইট। আচ্ছা, আমি একটু জিজ্ঞেস করি, এই 10টা প্রশ্নটা কি প্রায় প্রতিটা কোম্পানিতেই বলা হয়ে থাকে, জিজ্ঞেস করা হয়ে থাকে? হ্যাঁ, কমন হিসেবে এটা ধরে নেওয়া যায়। আচ্ছা, এই প্রশ্নগুলা কমন প্রশ্নগুলো থাকবেই, ভেরিয়েন্টও থাকতে পারে, বাট কমন এগুলাই সচরাচর হয়ে থাকে। এই 10টা যে কমন প্রশ্নটা, এটা কি ভাইবা বোর্ডের একদম প্রাইমারি লেভেলে জিজ্ঞেস করা হয় নাকি মানে একদম ম্যানেজমেন্ট বোর্ডে যখন যায় একটা ক্যান্ডিডেট তখনও জিজ্ঞেস করা হয়ে থাকে, নাকি দোনোভাবেই মানে ইয়ে করে মানে ধাপে ধাপে করা হয় কিনা একটু জানাবেন? আসলে বন্ধু, এখানে একটা বিষয় থাকে। সেই বিষয়টা হচ্ছে যে এক এক কোম্পানির এক এক ধরনের রুলসে ওরা ইন্টারভিউ নেয়। আচ্ছা, রিটেন নেয়। তারপরে দেখা যায় যে পজিশনে লোক নেওয়া হচ্ছে তার সিনিয়র যারা থাকে বা টিম লিডার যারা থাকে তারা সেকেন্ড টার্মে একটা ইন্টারভিউ নেয়। ওটা পাশ করার পর দেখা যায় টপ লেভেলের এইচআর বা সিইও, সিএফও, এমডি ওনারা ফাইনাল করে ফেলে। ওই প্রশ্নগুলো কি অন্যরকম হয়ে থাকে? ওই প্রশ্নগুলো আসলে সচরাচর খুবই খুবই মানে প্রফেশনাল লেভেলের, রাইট। কিন্তু ফ্রেশারদের ক্ষেত্রে কিন্তু এরকম আসে না। আচ্ছা আচ্ছা, কারণ যেহেতু সে ফ্রেশার, রাইট। এক্সপিরিয়েন্স লোকদের ক্ষেত্রে এমডি, সিইও, সিএফও এই লেভেল পর্যন্ত চলে যায়। বুঝতে পারছি। তাহলে আমাদের এই 10টা প্রশ্নের যে কমন প্রশ্ন নিয়ে আমরা কথা বলবো আজকে, এগুলো মূলত আসলে ফ্রেশারদের জন্য, রাইট। যারা জব সিকার, একদম জব সিকার প্রাইমারি লেভেলে মানে ইন্টার লেভেলের যে ক্যান্ডিডেটরা আছেন, ওনারা যারা চাকরির জন্য অ্যাপ্লাই করছেন তাদেরকেই মূলত জিজ্ঞেস করা হয়ে থাকে। তাহলে আমরা চলে যাই আমাদের প্রশ্নগুলো কি কি এবং তার উত্তর কি কি হতে পারে। বা ইন্টারভিউ বোর্ডে 10টা যে প্রশ্নগুলা সচরাচর হয়ে থাকে ফ্রেশারদের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে আমরা কি আনসার দিতে পারি? সেক্ষেত্রে যে প্রথম প্রশ্নটা করে থাকে সেটা হচ্ছে নিজের সম্পর্কে কিছু বলুন। তো অনেকেই এই জায়গাটাতে ভুল করে ফেলে, যেমন তার ব্যক্তিগত ব্যাপারগুলো টেনে নিয়ে আসে, বাবা কী করে, মা কী করে, আমি কী করি, আমার বাসায় ভাই বোন কয়জন, এই জিনিসটা তার ইন্ট্রোডাকশন করায় দেয়। এই জিনিসটা কখনোই করানো ঠিক না। এই প্রশ্নের আনসারটা কি হতে পারে? তার অ্যাচিভমেন্ট, স্কিল, তার হবি বা শখ কী 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 বিষয়ের উপরে সে পারদর্শী, এই সব জিনিসগুলো সে তুলে ধরতে পারবে। সেকেন্ড প্রশ্নটা যেটা করা হতে পারে, আপনি কেন এই চাকরিটা পেতে চাচ্ছেন? সেই ক্ষেত্রে ফ্রেশাররা অনেকেই বলে থাকে যে আমার ফ্যামিলিগত প্রবলেম, আমার মায়ের সমস্যা, অসুস্থ, বাবা চাকরি করে না, বাবা চাকরি থেকে রিটায়ার্ড করছেন, ঘরে বোন আছে, ভাই ছোট। এই সব আনসার আসলে দেওয়াটা ঠিক না। সেই ক্ষেত্রে আনসারটা কি হতে পারে? আনসারটা এমন হতে পারে, এই চাকরিটা আমার জন্য এজন্যই দরকার, নিজেকে ডেভেলপ করার জন্য, নিজের ক্যারিয়ারটাকে গ্রো করার জন্য, কোম্পানিকে কিছু সাপোর্ট করার জন্য। এই ধরনের আনসারগুলো যদি আসে, ইন্টারভিউ বোর্ডে যারা থাকবে তারা অবশ্যই এই জিনিসটা মার্কে নেবে। 3 নম্বর প্রশ্ন যেটা, আপনি কেন মনে করেন যে
এই পজিশনের জন্য আপনি পারফেক্ট। এই প্রশ্নটা আসলে ফ্রেশারদের জন্য খুব কঠিন একটা প্রশ্ন। অনেকেই এই প্রশ্নটার আনসার দিতে পারে না। না দেওয়ার কারণেই ইন্টারভিউ বোর্ড আর পরবর্তী প্রশ্ন তো যায় না, সেখান থেকেই তাকে বলে যে আপনি আসতে পারেন। সে বলে আমি এই পজিশনের জন্য পারফেক্ট, এজন্যই পজিশনের জন্য যে এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে সেটা আমার ভিতরে বিদ্যমান। এত পয়েন্ট নিয়ে পাশ করে MBA করেছি বা মাস্টার্স করেছি, এই জিনিসগুলা বলে থাকে। আসলে এই জিনিসটা বলাটা উচিত না, কারণ সিভিতে তার পুরা এডুকেশন ব্যাকগ্রাউন্ডটাই দেওয়া থাকে। আনসারটা এরকম হতে পারে যে পজিশনে লোকটা নেওয়া হচ্ছে বা এমপ্লয়ি নেওয়া হচ্ছে বা ফ্রেশার নেওয়া হচ্ছে, এই পজিশনে বিষয়বস্তু নিয়েই আমার আসলে লেখাপড়া। আমি এটাকে নিয়ে চর্চা করেছি, আমি এটাকে নিয়ে সাধারণ জ্ঞান করেছি, আমি এটাকে নিয়ে ফিল্ড ওয়ার্ক করেছি। তো যার কারণে আমি মনে করি আমি এই পজিশনের জন্য পারফেক্ট। চতুর্থ প্রশ্ন যেটা হতে পারে, আপনার শখ কী? এটা কমন প্রশ্ন, সবাইকেই করা হয়ে থাকে। অনেকেই কমনভাবে এটা প্রশ্নটার আনসার দেয় যে গান শুনি, বই পড়ি, তারপরে টিভি দেখি, মুভি দেখি, তারপরে আপনার ড্রাইভিং করি। আসলে এই প্রশ্নটা করার কারণ একটাই, আপনার শখের উপর বেস করেই আপনার ব্যক্তিত্বটাকে মাপা হবে এবং কাজের ক্ষেত্রে আপনি কতটুকু ডেডিকেটেড সেই জিনিসটা তারা মেজারমেন্ট করে ফেলবে। তো সেই ক্ষেত্রে এমন কোনো শখ বলা যাবে না যেটার কারণে তাদের কাছে আপনার ব্যক্তিত্বটা নিচে নেমে যায়। পঞ্চম প্রশ্ন যেটা, আপনি প্রেশার সিচুয়েশনে কিভাবে হ্যান্ডেল করবেন? এটা আরেকটা কঠিন প্রশ্ন, যে কাজের যে প্রেশারটা থাকবে সেই ক্ষেত্রে আপনি এই সিচুয়েশনটাকে কিভাবে হ্যান্ডেলিং করবেন। এই প্রেশার সিচুয়েশনে ফ্রেশাররা আনসারটা কিভাবে দিবে সেটা আসলে তারা তখন চিন্তা করে পারে না, কিন্তু সেই ক্ষেত্রে তারা ভুলভাল একটা আনসার দিয়ে দেয় যে আমার সুন্দরভাবে আমি এটা হ্যান্ডেল করবো, আমার বুদ্ধিমত্তা দিয়ে আমি হ্যান্ডেল করবো, এই করবো। আসলে এই আনসারটা আসলে কখনোই টিকবে না, কারণ সে সেই পজিশনের জন্য নতুন, প্লাস সে এই পজিশনে প্রেশার। সেই ক্ষেত্রে এই প্রশ্নের আনসারটা এভাবে দেওয়া উচিত, যেহেতু স্যার আমার পূর্ব কোনো অভিজ্ঞতা নেই প্রেশার আসার ক্ষেত্রে, প্রেশার সিচুয়েশনে, সেই ক্ষেত্রে আমি আমার রিপোর্টিং বসের সাথে আলোচনা করব বা আমার কলিগদের সাথে আলোচনা করে আমি এই পুরো বিষয়টাকে হ্যান্ডেলিং করে আমি একটা সমাধানের জায়গায় নিয়ে আসব। 6 নম্বর প্রশ্ন, আপনি 5 বছর পর আপনাকে কোথায় দেখতে চান? এটা ফ্রেশারদের ক্ষেত্রে আরেকটা কঠিন প্রশ্ন হয়ে যায়। অনেক ফ্রেশাররাই আসলে একটু চাপের ভিতরে পড়ে যে আসলে তার আনসারটা কিভাবে হওয়া উচিত। প্রশ্নের অ্যান্সারটা এরকম হওয়া উচিত, যেহেতু আমি ফ্রেশার, সেক্ষেত্রে স্যার আমি আমার কর্মদক্ষতা, আমার সততা, আমার নিষ্ঠা দিয়ে আমি আগামী 5 বছর পর আমি কোম্পানির একটা গুরুত্বপূর্ণ পদে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। পরবর্তী প্রশ্ন যেটা আসতে পারে, আপনার দুর্বলতা সম্পর্কে কিছু বলুন। ফ্রেশাররা অনেকেই অনেক সময় বলে থাকে যে আমার কোনো দুর্বলতা নাই। এই জিনিসটা বলা যাবে না, সবারই কম বেশি কোনো না কোনো জায়গায় দুর্বলতা থাকে। আপনি এমন কোনো আনসার দিবেন না যেটা আপনার চাকরি পাওয়ার ক্ষেত্রে হ্যাম্পার হতে পারে এবং নিজের ব্যক্তিত্বকে ক্ষুণ্ণ করতে পারে। আমার অ্যাডভাইস হবে আপনি এই দুর্বলতাটাকে কাটিয়ে ওঠার জন্য যা যা করণীয় আপনি সেটা ইমপ্লিমেন্টে যাবেন। পরবর্তী প্রশ্ন এরকম আসতে পারে, আপনার কি কোনো ধরনের ছোট বা বড় প্রজেক্টের লিড করার অভিজ্ঞতা আছে কি না? সেক্ষেত্রে ক্যান্ডিডেট যদি অতীতে বা ছাত্র জীবনে কোনো ভলেন্টিয়ারি ওয়ার্ক বা ক্লাবের সাথে সংযুক্ত হয়ে কোনো কাজ করে থাকে, সেক্ষেত্রে সে আনসারটা সুন্দরভাবে দিতে পারবে। আর যার কোনো পূর্ব অভিজ্ঞতা নেই, সে আসলে সেই জায়গাটা থেকে বলে দিতে পারবে স্যার আমার এরকম পূর্ব অভিজ্ঞতা নেই। সেই জন্য সিভিতে এক্সট্রা কারিকুলামের যে পয়েন্টটা থাকে সেটাতে যদি আমরা সুন্দরভাবে একটু ব্রিফিং করে দিই, সেই ক্ষেত্রে কোম্পানিগুলো তার ব্যাপারে একটা এক্সট্রা কারিকুলামের যে নলেজগুলো বা সে যে জানে সেই জিনিসগুলোর ব্যাপারে তারা অবগত হতে পারে। সেক্ষেত্রে আমার অ্যাডভাইস, প্রত্যেকটা মানুষেরই উচিত ছাত্র জীবনে কোনো না কোনো ভলেন্টিয়ারি ওয়ার্কের সাথে জড়িত থাকা, ব্যান্ড প্রমোশন ক্যাম্পেইনগুলোতে অংশগ্রহণ করা, পার্ট টাইম জব করা, স্কাউট BNCC এবং আদার সোশ্যাল অ্যাক্টিভিটিসের সাথে সংযুক্ত হয়ে নিজেকে ইউটিলাইজ করা। তাহলে কি হবে, সে যে চাকরির ইন্টারভিউ বোর্ডে যে ফেস হচ্ছে সেক্ষেত্রে তার প্রজেক্ট লিড করার অভিজ্ঞতাটা অনেকাংশে বেড়ে যাবে। আরেকটা প্রশ্ন করতে পারে তারা, আপনি আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে কি জানেন সেটা বলুন। আমি আগের পর্বেও বলেছি, এই ক্ষেত্রে প্রত্যেকটা ক্যান্ডিডেটের উচিত যেই কোম্পানিতে সে ইন্টারভিউ দিতে যাচ্ছে সেই কোম্পানি সম্পর্কে কোম্পানির ওয়েবসাইট থেকে ধারণা নেওয়া এবং তার ব্যক্তিগত সোর্স থেকে কোম্পানি সম্পর্কে জেনে তারপরে যাওয়া। তো অডিয়েন্স, আমরা জানলাম আজকে জনাব মাহমুদুর রহমান সাহেবের কাছে কোন কোন 10টা কমন কোয়েশ্চেন থাকে ফ্রেশারদের জন্য, যা সম্পর্কে জানতে পারলে আপনাদের
ইন্টারভিউ ফেস করতে একটু সুবিধা হবে। তো প্রিয় অডিয়েন্স, আমরা এতক্ষণ জানতে পারলাম মাহমুদুর রহমান খান সাহেবের সাথে কথা বলে যে কোন কোন 10টা কমন প্রশ্নের উত্তর ফ্রিকোয়েন্টলি জিজ্ঞেস করা হয়ে থাকে বিভিন্ন রকমের বিভিন্ন প্রতিষ্ঠানের ইন্টারভিউ বোর্ডে, যেটা প্রাইমারি লেভেলে ফ্রেশারদেরকে করা হয়ে থাকে। সো আপনারা যারা ফ্রেশার জব সিকার আছেন, তারা আজকের এই পর্বটা থেকে অবশ্যই জানতে পারলেন যে আপনাদের কোন কোন প্রশ্নের কীরকম উত্তর দেওয়া উচিত। তো আমরা যথাসাধ্য চেষ্টা করেছি যে আমাদের পরামর্শটা যেন আপনাদেরকে যেন সেই গাইডলাইনটা যেন দিতে পারে, যাতে করে আপনারা আপনাদের চাহিত চাকরিটা আপনারা পেয়ে যান। তো বিগত পর্বতে আমরা জব প্রিপারেশনে ফ্রেশারদের কী করা উচিত, কী করা উচিত নয়, তা নিয়ে আমরা কথা বলেছিলাম। আজকের পর্বে আমরা আপনাদেরকে জানালাম যে মৌখিক পরীক্ষায় মানে ভাইভা বোর্ডে আপনাদেরকে 10টা কমন প্রশ্ন কী করা হয়ে থাকে, যেই 10টা কমন প্রশ্নের ভুল উত্তরের কারণে একজন ফ্রেশার কিন্তু তার চাকরিটা কিন্তু পায় না। তো যেন সেই চাকরিটা যেন আপনি পেতে পারেন, সেই সহযোগিতা, সেই গাইডলাইনটা দেওয়ার আমাদের প্রচেষ্টা। তো আমরা আশা করব আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন। সিবিটিএস সেন্টার ফর বিজনেস ট্রেনিং অ্যান্ড স্টাডিজের সাথে এখান থেকে আমরা চেষ্টা করছি আপনাদেরকে গাইডলাইন দেওয়ার, যাতে করে আপনারা আপনাদের ক্যারিয়ারে যেন প্রপার পাথওয়েটা যেন আপনারা খুঁজে পান। তো ধন্যবাদ আপনাদের সবাইকে পরবর্তী পর্ব দেখার জন্য। আগামী পর্বে ইনশাল্লাহ আমরা কীভাবে সিভি কারিকুলাম ভাইটা লিখতে হবে একজন ফ্রেশারকে, তা নিয়ে আমরা আলোচনা করব। ক্যারিয়ার পাথ উইথ শাফাত সাহেব পডকাস্ট শোটা আপনারা অবশ্যই দেখবেন। তো ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, লাইক করবেন এবং অবশ্যই আমাদের কন্টেন্টগুলো শেয়ার করার চেষ্টা করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।